অপদর্থ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে দুজন জামিন পেয়ে গেল। যে দুজনকে গ্রেফতার করেছিল তাদের নামে অভিযোগ ছিল তারা লার্জার কনস্পিরেন্সির সাথে তারা যুক্ত, তাহলে তাদেরকে কেন চার্জশিট দিল না? এর মধ্যে একাধিক কারণ থাকতে পারে। আমার যে তিনটে কারণ সামনে এসছে, একটা হচ্ছে অর্থের বিনিময়ে। সিবিআইয়ের আধিকর্তারা যারা ছিলেন তারা হয়তো টাকা পয়সা নিয়ে চুপ করে গিয়েছেন, যত সময় চার্জশিট দেয়নি। ফলে নিয়ম অনুসারে 10 বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে এই ধরনের মামলা। 90 দিনের মধ্যে না জমা করতে পারলে তারা জামিন পেয়ে যাবে। হতে পারে প্রশাসনিক বোঝাপড়াটা কীভাবে, যে প্রশাসনিক লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং, কিছু একটা বিনিময় হতে পারে। 3 নম্বর যেটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কেন্দ্রের রাজ্যের একটা বাইনারি বারবার আমরা বলে আসছি। এটাও হতে পারে যে আমি পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না, তুমি আমার একে জামিনগুলো দিয়ে দাও। এটাও হতে পারে। কি আমার তো মনে হয় এখন তদন্ত করা দরকার, কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার। ওই আরজিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নেই। আচ্ছা, ওখানে পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছিলাম এবং গিয়েছিলাম অবশ্য। তার যাওয়ার আগে থেকে ওখানে ঠেলাঠেলি হচ্ছে, আমাদের যারা কর্মী সমর্থক তাদের উপরে চড়াও হয়েছে এবং সাধারণ মানুষ যারা পরিষেবা নিতে আসছে তারা ভয় আর আসতে পারছিল না। তো এটা তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছেছে এটা বুঝতে হবে। তাদের অবস্থা খুবই শোচনীয়, সেই জন্য তাদেরকে হিংসা করতে হচ্ছে। এই হিংসা করে আইএসএফকে আটকে রাখতে পারবে না, বা বিধায়কের পরিষেবা থেকে মানুষকে আটকে রাখতে পারবে না। আপনি এর আগে বিভিন্নভাবে রক্তদান শিবির ভাঙড়ে করেছেন, এবারে দেখছি সামনে করবেন, আগের বারের তুলনায় এবারে কি আরো? আশা করছি আমি রক্তদান মহোৎসব হচ্ছে এটা। গতবারে 2720 জন রক্ত দিয়েছিল, তার থেকে অনেক বেশি মানুষ এবারে রক্ত দেবে 5ই জানুয়ারি। তার আজকে একটা প্রস্তুতি ছিল। বিভিন্ন বুথের নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্বরা, সমিতির এবং জেলা পরিষদের যারা বিজয়ী আমাদের আছেন আইএসএফে, তারা সকলে আমাদের আজকে আলোচনাতে ছিল, আপনারা দেখেছেন। এবং স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে। আমাদের টার্গেট এবার হয়েছে যে গত বছরে আমরা সেই অর্থে মহিলাদেরকে অত উজ্জীবিত করতে পারিনি, তারপরেও 500 অধিক মহিলা রক্ত দিয়েছে। এবছরে সেটা আমরা 1000-এর পার করতে চাইছি। শুধু মহিলাই যাতে 1000 রক্ত দেয় তার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই রক্তদান মহোৎসব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাবে। ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে ভাঙড়ের সুনাম আবার রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়বে। 2720 জনের রক্ত টার্গেট আছে, দেখা যাক না কত হয়। একদিন হবে না? একদিনই হবে। গত বছরে 10 জায়গায় হচ্ছিল, 10টা অঞ্চলে 10টা হচ্ছিল। এবছর আমরা সেটা করছি না, এবছরে আমরা এক জায়গাতে করছি। আর 2022-এ যেটা করেছিলাম সেটা এক জায়গাতেই করেছিলাম। আলোচনায় দেখা যায় বলছিলেন যে যারা ডোনেট দেবে তাদেরকে একেবারে কি গ্রুপের রক্ত আছে সেটা না, বেশ কিছু বিষয় যারা রক্ত দিতে চায় না, অনেক সময় তারা ইচ্ছা করলে হয়তো অনেক সময় তাদের সচেতনতার অভাবে তারা খেয়ে নেয়। রক্ত দেওয়ার কম বেশি প্রায় 3 ঘন্টার আগে ভারী খাবার খেতে হয়। সেই সময়ের মধ্যে কোনো ভারী খাবার খেতে নয়, সেইগুলো সচেতন করা। এবং যে রক্ত দেবে তাদেরকে নিয়ে আসা এবং দায়িত্বশীল বুথ কমিটিকে তাদের পৌঁছে দেওয়া। তো এইগুলোর সাথে সাথে আর অনেক ক্ষেত্রে আমাদের ভুল অনেক ক্ষেত্রে হয়েছে বা হয়ে থাকে যে তাদের রক্তের গ্রুপ থেকে শুরু করে অনেক সমস্যা হয়। রক্ত প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যা দেবো তার থেকে যার মানুষ ডোনেট করবে তার থেকে বেশি রক্ত আমরা ব্যবস্থা করে দেবো। ওই আপনার যে গ্রুপ, কোন গ্রুপ কার কি গ্রুপ, আমরা স্বল্প দিনের মধ্যে তাদের কাছে সেটাও পৌঁছে দেবো। 5ই জানুয়ারি রবিবার সকাল 9টা থেকে সোনপুর সবজি বাজারে আমরা রক্তদান মহোৎসব করতে চলেছি 2025 সালে। একটু অন্যরকম প্রশ্ন করো ভাই, অন্যরকম শুরু করা। বলছিলাম ভাইজান, আরজিকরের ঘটনাটি ঘটে গেছে বেশ 4 মাসের অধিক হয়ে গেছে, এখনো পর্যন্ত একজন ব্যক্তি ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি সিবিআই। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জয়নগরে একজন হতদরিদ্র গরিব মানুষ, তার পুলিশ প্রশাসন 62 দিনের মধ্যে তার বারাইপুর কোর্ট থেকে ফাঁসির সাজা দেওয়া হলো, হয়তো যে কোনো সময় তাকে যে কোনোভাবে ঝুলিয়ে দেওয়া হবে। কী বলবেন এই প্রশ্নে? ফাস্ট ট্র্যাক কোর্ট হওয়ার দরকার। বারবার আমরা বলছি দ্রুত যারা অন্যায় করছে, যাদেরকে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে মামলা শেষ করা হোক। অপদর্থ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে দুজন জামিন পেয়ে গেল। যে দুজনকে গ্রেফতার করেছিল তাদের নামে অভিযোগ ছিল তারা লার্জার কনস্পিরেন্সির সাথে তারা যুক্ত, তাহলে তাদেরকে কেন
চার্জশিট দিল না। এর মধ্যে একাধিক কারণ থাকতে পারে। আমার যে তিনটে কারণ সামনে এসছে, একটা হচ্ছে অর্থের বিনিময়ে। সিবিআইয়ের আধিকর্তারা যারা ছিলেন তারা হয়তো টাকা পয়সা নিয়ে চুপ করে গিয়েছেন, যত সময় চার্জশিট দেয়নি। ফলে নিয়ম অনুসারে 10 বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে এই ধরনের মামলা। 90 দিনের মধ্যে না জমা করতে পারলে তারা জামিন পেয়ে যাবে। হতে পারে প্রশাসনিক বোঝাপড়া। প্রশাসনিক বোঝাপড়াটা কীভাবে, যে প্রশাসনিক লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং, কিছু একটা বিনিময় হতে পারে। 3 নম্বর যেটা আছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কেন্দ্রের রাজ্যের একটা বাইনারি বারবার আমরা বলে আসছি। এটাও হতে পারে যে আমি পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না, তুমি আমার একে 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 জামিনগুলো দিয়ে দাও। এটাও হতে পারে। কি আমার তো মনে হয় এখন তদন্ত করা দরকার, কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার। ওই আরজিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নিয়ে। আচ্ছা, ভারতবর্ষের যে জুডিশিয়াল ব্যবস্থা আছে, প্রত্যেক নাগরিকের জুডিশিয়ালের যে ধাপ আছে সেগুলোকে ইউজ করার। আমরা সূত্র মারফত খবর পেলাম, সত্যি খবর পেলাম যে জয়নগরের যে আসামিটাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, সেই জায়গার কিছু মানুষ তাদেরকে বলছে যে এই রায়টাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে আপনার ছেলেকে যা শাস্তি দিয়েছে সেটাকে মেনে নেন, নতুবা আপনারা এলাকায় থাকতে পারবেন। তারা এলাকা ছাড়া, বাড়ি ছাড়া না। এই ধরনের যদি কেউ বলে সম্পূর্ণ অন্যায়, অনৈতিক কথা বলেছে। প্রত্যেকের রাইট আছে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। যখন ঘটনা ঘটেছিল আমাদেরই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে, আমরাও ছুটে গিয়েছিলাম, সর্বপ্রথম গিয়ে প্রতিবাদ করেছি এবং দোষীর শাস্তির দাবি করেছি। আজকেও বলছি, আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে, ধর্ষণ করে খুন করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তা বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোনো জায়গা তাকে দেওয়া হবে না। আপনারা জানেন কি জানেন না, আমি জানিয়ে দিতে চাই, ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না। এই কদিন আগে দেখলেন না, কাশ্মীর থেকে নাকি এসেছিল এখানে ক্যানিংয়ে, শওকত মোল্লার বাড়ির আশপাশে কোথাও এখানে যে কোনো একটা জায়গা হবে, শওকত মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা থেকে পেয়েছে। ওই জাভেদের কিন্তু অ্যাডভোকেট আবার স্টেটের পক্ষ থেকে দাঁড়িয়েছিল। একজন অ্যাডভোকেট থাকবেই, তো বিনা অ্যাডভোকেটে কেউ হবে না। এবার হচ্ছে কুলতলি যে ঘটনা, কুলতলি ঘটনা সে যদি চায় সে জজ কোর্টে গিয়ে করতে পারে। তার যদি জজ কোর্টে এই প্রভিশন আছে, আমার প্রত্যেকের সবাইয়ের, যদি মনে হয় যে সেশন কোর্ট যে রায়টা দিয়েছে আমার বিপক্ষে গিয়েছে, এটা আমার মনোপুত নয়, তাহলে আমি কি করতে পারি, জজ কোর্টে গিয়ে করতে পারি। জজ কোর্টেরটা যদি আমার না ভালো লাগে, আমি কি করতে পারি, সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ হাইকোর্ট, সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। এত প্রভিশন আছে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন ঘর ছাড়া হাঞ্চের, আমি তো এইগুলো জানি না, তাদেরকে মিডিয়ায় মুখ খোলা দরকার। কারণ আমি এটা বলতে পারি, বিনা বিচারে কেউ মরুক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, দেশের আইন নয়। ছেলে শাস্তি করে থাকলে সর্বোচ্চ শাস্তি পাক, এর দাবি আমি তুলে ওখানে চিৎকার করেছি, আজকেও চিৎকার করছি। আমার নাবালিকা মনটাকে যে খুন করে ধর্ষণ করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু যদি আপনি যে কথা বলছেন এই ধরনের হয়ে থাকে, এটা সুস্থ সমাজে গণতন্ত্র প্রেমী মানুষ হিসাবে এটাকেও আমি বলবো অন্যায় হচ্ছে। ওই যখনই ওর কাগজ যে হয়ে বারাইপুরে যে ওর আসামির যে উকিলটা লড়েছিল, তার কাছে যখন আসামির বাবা মা কাগজ চাইতে গিয়েছে, বলছে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে কাগজটা দেওয়া হবে না। খুব কষ্ট করে 20 দিন 25 দিনের পরে গতকাল 1600 পাতার কাগজ তিনি হাইকোর্টে জমা দিবে। দেখুন, আমার মনে হয় সে অ্যাডভোকেট অসত্য কথা বলছেন। এই মুখ্যমন্ত্রী এই ধরনের নির্দেশ দিতে পারেন না। একজন এই পদে থাকা এই ধরনের নির্দেশ কোনোদিন দিতে পারে না, যোকে কাগজ দেবে না। আর যদি কাগজ এখন তো পেয়ে গেছে, যদি না কাগজ পেত তাহলে বারে লিখিত অভিযোগ দায়ের করলে বারের যিনি সভাপতি সেক্রেটারি যিনি আছেন তার মাধ্যমে কাগজটা পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বেশ পশ্চিমবাংলায় কয়েক জায়গায় বিভিন্ন কাশ্মীরি